নমস্কার, স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত অ্যাডভোকেট কথা বলছি। আজকে আমরা আরম্ভ করবো এপিসোড 12। আজকে আমাদের মধ্যে পেয়েছি মৌসতাকে। নমস্কার, আমি মৌসতা রায়। 2020-তে আমি পাস আউট করেছি এলএলবি। এখনো আমি পড়াশোনা করছি, এলএলএম পড়ছি এবং স্যারের সাথে চলার চেষ্টা করছি, স্যারের ফুড স্টেপ একটু অনুসরণ করার চেষ্টা করছি। তিনি একজন জ্ঞানের ভাণ্ডার। তো তার কাছ থেকে কিছু ছোট ছোট প্রশ্ন, মানে তার এতখানি সময় নষ্ট করব না, কিন্তু কিছু ছোট প্রশ্ন যেগুলো স্যার আমি করতে পারিনি আপনাকে, আজকে আমি করতে চাই। ছোট ছোট প্রশ্ন যেগুলো আমাদের জানার আছে, কিন্তু আমরা কোর্ট চত্বরে অত ব্যস্ততার মধ্যে হয়তো জিজ্ঞেস করে উঠতে পারি না। তো স্যার প্রশ্নগুলো করি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন স্যার, পাবলিক প্রসিকিউটর আর গভর্নমেন্ট প্লিডার এই দুটো শব্দ, এদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি? পার্থক্য কিছুই নেই। ব্যাপার হলো দুজনেই গভর্নমেন্ট। দেখো, একটা যখন কোনো সরকার পক্ষ কেস করে, তুমি একটা সরকার পক্ষের এগেন্সে কেস করতেই পারো, যখন তখন আমরা করিও। তখন তোমাকে সরকার একটা নোটিশ দিলে তোমার বাড়িটা ভেঙে দেওয়া হবে, রাস্তা চওড়া হবে, তখন তুমি একটা ইনজাংশন ফাইল করলে কোর্টে যে আমার বাড়িটা যেন না ভাঙা হয়, আমার বাড়িটা ভাঙতে এই ক্ষতি হবে, সরকার ইচ্ছে করলে রাস্তাটা ঘুরিয়েও দিতে পারে। এই 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 যে ব্যাপারটা তুমি ঘটাতে যাচ্ছ, এই যে সরকার পক্ষের যে উকিল সিভিল মামলা করে, দেওয়ানি মোকদ্দমা করে, তাকে বলে গভর্নমেন্ট প্লিডার। সরকার পক্ষের যে উকিল দেওয়ানি মোকদ্দমা করে, সিভিল মামলা করে, সরকারের পক্ষ হয়ে কথা বলে, তিনি হলেন গভর্নমেন্ট প্লিডার। আর একই ক্যাটাগরিতে বসে আছেন যিনি ক্রিমিনালে গভর্নমেন্টের সাইডে নেয়। কারণ আমরা ডিফ্যাক্টো কমপ্লেন্ট কথাটা বলে থাকি। তো ডিফ্যাক্টো কমপ্লেন্ট মানে হচ্ছে, ক্রিমিনাল কেস দু রকম হয়। একটা হলো তুমি, কেউ তোমার গালে চড় মারলো, তুমি সেটা নিয়ে ইচ্ছে করলে প্রাইভেট কেসও করতে পারো, সেকশন 200 অফ সিআরপিসিতে। 1 জুলাই থেকে ওটা চেঞ্জ হবে, অবশ্য জানি না কোন সেকশন আসছে, দেখতে হবে। সেকশন 200 দিয়ে মামলা করবে, কোর্টকে বলবে, গিয়ে নিজে সাক্ষী নিয়ে গিয়ে কোর্টের কাছে বলবে যে আমাকে অমুকে মেরেছে। অথবা তুমি থানায় গিয়ে নালিশ করবে। নালিশ বলতে থানায় গিয়ে একটা ইনফরমেশন দেবে যে আমাকে মিস্টার এক্স গালে থাপ্পড় মেরেছে, আমি একটা এই ধরনের নালিশ আপনাদের কাছে করতে চাইছি। তখন সেটা একটা জিডিএনটি লজ হয়। জিডিএনটি লজ হওয়ার পর যদি দেখা যায় যে জিডিএনটিটার থেকে তোমার যে ইনফরমেশন তুমি কোর্ট এই থানাকে সার্ভে করলে, তাতে যদি দেখা যায় যে অটোমেটিক্যালি তার থেকে একটা কগনিজেবল অফেন্স কিছু বেরোচ্ছে, তখন অটোমেটিক্যালি এফআইআর ট্রান্সফার হয়। এবার এফআইআর যখন ট্রান্সফার হবে, তখন তোমার হয়ে কেস করবে স্টেট, তোমার কোনো পয়সা লাগবে না। স্টেট তোমার হয়ে কেস করবে, এবং তোমার হয়ে যে লয়ার দাঁড়াবে তাকে তোমার কোনো পয়সা দিতে হবে না, সে হচ্ছে পাবলিক প্রসিকিউটর। তার দুজনেই কিন্তু গভর্নমেন্টের, যে নাকি ক্রিমিনাল কেসটাকে কভার আপ করে অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, তিনি হলেন পাবলিক প্রসিকিউটর। আর গভর্নমেন্ট প্লিডার হচ্ছে যিনি সিভিল কেস করে, তাকে বলে গভর্নমেন্ট প্লিডার। থ্যাংক ইউ স্যার, আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল বিষয়টা। অসংখ্য ধন্যবাদ স্যার। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আমরা যখন সেশন জাজের কাছে অ্যান্টিসিপেটরি বেল আপিল করি, তখন সেই বেল আপিল করার মধ্যে একটা বাধ্যতামূলক জিনিস থাকে, অ্যাফিডেভিট করে দিতে হয় জিনিসটা। তো এটা কেন স্যার? অবজেক্ট অফ অ্যাফিডেভিটে জানতে হবে তোমাকে। আমরা অ্যাফিডেভিট কেন করি? দেখবে, যখন আমরা কোনো ইনজাংশন ফাইল করি তখন অ্যাফিডেভিট করি। অ্যাফিডেভিট মানে হচ্ছে আমি যেটা বললাম সেটা আমার জ্ঞান বুদ্ধির মতো সত্য। 100% আমার মত। তাহলে আমার জ্ঞান বুদ্ধির মতো সত্য। তুমি যে অ্যান্টিসিপেটরি বেলে কথাগুলো বলছো, সেটা আদালত কি বেসিসে বিশ্বাস করবে? যার জন্য অ্যান্টিসিপেটরি বেলে এখন 439ও 439 বলতে যেটা আমরা জানি যে 437 ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট রিফিউজ করলে তখন 439 আমরা সেশন জাজে আসি বা হাইকোর্টে যাই। হাইকোর্টে তো প্রশ্ন নেই, হাইকোর্টে এভরি অ্যাপ্লিকেশন শুড বি মেড আন্ডার অ্যাফিডেভিট, ওখানে ওদিকে আমি যাচ্ছি। কিন্তু ক্রিমিনাল কেস অ্যাফিডেভিট খুব কম হয়, এই 438 হয়, 439-এ হয়, তারপরে ধরো চেক বাউন্সের কেসে হয়,
হ্যাঁ, এগুলো কেন হয়? যেহেতু আমি যে আমার কথাটা জ্ঞান বলছি মতে সত্যি। সত্যি সেটা। আর একটা জিনিস তোমাকে বলে রাখি, এটা তুমি যদিও প্রশ্ন করনি তাহলে আমি বলছি ভলেন্টারিলি, যে অ্যান্টিসিপেটেবল করতে গেলে কেস নাম্বারটা চাই। হুম যে যার এগেন্সে তুমি কেস করছো, মানে অ্যাকিউজ পার্সন যাকে পুলিশ খুঁজছে, আমরা সাধারণত কি করি, অ্যাকিউজ পার্সনদের বলি আপনি একটু সাবসাইড থাকুন, হুম। একটু লুকিয়ে থাকুন, আপনার অ্যান্টিসিপেটেবলটা হয়ে যাক, হয়ে যাক, তারপরে তারপর আপনি আপনি প্রকাশ্যে আসবেন। প্রকাশ্যে আসবেন। হুম কিন্তু তার কি কেস তুমি তো জানো না। হুম সে তোমায় এসে বললাম পাশের বাড়ির একটা লোক কেস করে, তার আমাকে পুলিশ খুঁজতে এসেছিল। হুম। তুমি তখন তার নাম্বারটা জানবে কি করে? আর কেস নাম্বার ছাড়া কিন্তু কোনো অ্যান্টিসিপেটেবল ফাইল হয় না। ফাইল হয় না। একটা জিনিস আমার শিখিয়ে দিই, তুমি থানাতে যদি ফোন করো, আমি অ্যাডভোকেট বলছি, থানা কিন্তু সবসময় কোঅপারেট করে, হুম হুম। থানা তোমার নাম্বার বলে দেবে। একদম করে। তাহলে এই নাম্বার দিয়ে তুমি অ্যান্টিসিপেট ফাইল করে, এবং অ্যাফিডেভিটের অবজেক্ট হচ্ছে আমি যেটা বললাম সেটা সত্যি, এই জন্যই করা হয়। কারণ অ্যান্টিসিপেটেবল তো কোর্ট বুঝতে পারছে না তুমি কি বলতে চাও। তুমি যেটা বলছো, ধরো অ্যান্টিসিপেটেবল কোন কোন কেস হয়? আগাম জামিন। আগাম জামিন কেন হবে, কখন হবে? যেমন ধরো ফর এন এক্সাম্পল, ধরো 4 বন্ধু মিলে তাস খেলছে, হুম তাস খেলতে খেলতে এক বন্ধু তাস কি হয়তো দেখেছে বা চুরি করে যায়, দেখলি কেন? না আমি দেখিনি। হ্যাঁ তুই দেখেছিস। বলতে এমন এখানে ঘুষি মারলো, এমন জোরে ঘুষিয়া মারলো, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডেথ হয়ে গেল। সাপোজ কথা বলছি, হুম। কানে একটা থাপ্পড় মারলো, ইনস্ট্যান্ট ডেথ হয়ে গেল। ইনস্ট্যান্ট ডেথ হয়ে গেল। আর দুজন দিয়ে বসে, তাদের তো কোনো দোষ নেই, না, কিন্তু ওই 4 জনের ব্যাচকে কিন্তু পুলিশ ধরবে। পুলিশ ধরবে। 3 জনের ব্যাচকে, সরি, একদম মারা গেল, হুম 3 জনকে পুলিশ ধরবে। হুম এবার যে মেরেছে সে তো পালালো, হুম আর দুজন তো ইনোসেন্ট। হুম তারা গিয়ে বলতে পারে কোর্টে যে আমরা তাস খেলছিলাম, আমরা কিছুই জানি না ব্যাপারটা, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে ওরা ওকে মেরেছে। হুম। এই অ্যান্টিসিপেটরি বেলমেন্ট আমাকে আগাম জামিন দাও, তাহলে পুলিশ আমায় ধরবে। হুম। বুঝতে পারছো ব্যাপারটা? একদম একদম স্যার। এই যে মানে এটা বলে আগাম জামিন। পুলিশের কাছে আমি ধরা পড়ার আগেই আগেই আমি নিজেকে সারেন্ডার করব, সারেন্ডার করব, আমি এই দোষের মধ্যে নেই নেই, বা আমি এই ক্রাইম অন্তর্ভুক্ত কোনো কাজ করি কোনো কাজ করিনি। ফর এন এক্সাম্পল, ধরো আমরা কিছুদিন একটা অ্যান্টিসিপেট করে এলাম ওই ইয়েতে, আরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ, পারফেক্ট জেন্টলম্যান, খুব ভদ্রলোক, নামটা ভুলে গেছি আমি। বাঁকুড়ায় করে এলাম, 307 চার্জ দিয়েছে, 307 অ্যাটেম্প টু মার্ডার। ফ্যাক্টসটা কি জানো? ফ্যাক্টসটা বলছে, আচ্ছা তুই আমায় বলতো এই ফ্যাক্টসের তুই কিভাবে কেসটাকে সাজাবি। ফ্যাক্টসটা হচ্ছে, বলছে বউ বলছে, বৌমা, যে আমার স্বামী আমাকে মুখে বিষ দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার মুখে বিষ দিয়েছে। আমার বাবা মা, বৌমা বলছে আমার বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। ফ্যাক্টস বলছে ও হাসপাতাল থেকে ভালো হয়ে সোজা আবার শ্বশুর বাড়িতে চলে এলো। এটা তুই কিভাবে রিপ্রেজেন্ট করবি কোর্টকে? স্যার বিষয়টা তো পুরোটাই মনে হচ্ছে না, কোর্টের কাছে যদি চাই জিনিসটা পুরো সাজানোই মনে হয়। কেন 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 কোন জায়গা? কারণ এই জায়গাটাই স্যার ক্লিক করছে যে যেই বাড়ির থেকে ওকে অ্যাটেম্প টু মার্ডার করা হয়েছে, ওকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, ও জানে সেটা, ও যখন মৃত্যু থেকে ফিরে এলো আবার সেই বাড়িতেও ঢুকবে। রাইট, থ্যাংক ইউ স্যার। এইটাই আমরা কিন্তু এইটাই বলেছিলাম, একদম এবং এটা শুনে জজ সাহেব চমকে উঠেছিল। কি বললেন? ওরা ফিরে এলো, আবার ওই বাড়িতে ফিরে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চমকে, আমিও চমকে হ্যালো গেছিলাম স্যার। কি বলছেন আপনি? হ্যাঁ। আমি তখন আমার বাড়ি সৌভিক বসেছিলাম, সৌভিক করে সৌভিক বেল হয়ে যাবে, এবং বেল দিয়েও দিল। এই কন্ডাক্ট গুলো তোকে দেখতে হবে, ছোট ছোট কন্ডাক্ট। এই যে বেল অ্যাপ্লিকেশন দেখবি সব লয়াররা একটা গতানুগতিক লেখে, বেল প্রিন্টেড পাওয়া যায় কোর্টে, ছাপানো বেল অ্যাপ্লিকেশন, ওগুলোর মধ্যে যাবি না। তুই ফ্যাক্টসটা নিজের বুদ্ধি দিয়ে কোর্টকে বোঝাবার চেষ্টা করবি, এটা হলে এটা হয় না, এটা হলে এটা হতো না। একদম স্যার। হোয়াট ইজ নর্মাল হিউম্যান কন্ডাক্ট সেটা বোঝাতে হবে তোকে কোর্টকে। তুই বেল পাওয়ার আগে তোকে ফ্যাক্টসটা বলে নিয়ে বলতে হবে এটা তো হয় না। যে বৌমাকে বিষ দিল, সে বৌমা সুস্থ হয়ে তার বাবা মা তাকে তার নিজের বাড়ি নিয়ে চলে যাবে, আর এবং ডিভোর্স দাবি যাবে, তখন ব্যবস্থা হবে। কিন্তু সে আবার তাকে ওখানেই পাঠিয়ে দিল। এটা অন্য কোনো ইন্টারেস্ট শো করছে স্যার এখানে, ইন্টারেস্ট শো করছে। একদম। পরবর্তীকালে আমরা ফ্যাক্টসটা জেনেছিলাম যে একটা ছেলের সাথে ওর যোগাযোগ আছে, সেই ছেলেটাকে রিডিউস করেছে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের। বেশ,
তাহলে অ্যান্টিসিপেটরি ব্যাপারটা বুঝলি একদম কেন অ্যাফিডেভিট করতে হয়? আমি তোকে একটু একদম। ইলাবোরেট করেই বললাম খুব ব্যাপারটা। ক্লিয়ার হলো স্যার, আচ্ছা। থ্যাংক ইউ এই জন্য। বাহ। আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন স্যার আপনার কাছে রয়েছে। আচ্ছা, ক্রিমিনাল রিভিশন আর ক্রিমিনাল আপিল, এই যে এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? রিভিশন আর আপিলের মধ্যে ডিফারেন্সটা জানতে আপিল চাইছি। আপিল হচ্ছে ক্রিমিনাল আপিলটা হচ্ছে নর্মালি যখন মামলাটা প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট হয়ে গেল, জাজমেন্ট হয়ে গেল, জাজমেন্ট হয়ে দেখা গেল 2 বছর জেল কি 5 বছর জেল কি 10 বছর জেল দিয়ে দিল, মানে মামলাটা শেষ, এন্ড। হুম তখন তুই যখন যাচ্ছিস, ইউ আর ডিসস্যাটিসফাইড উইথ দি জাজমেন্ট অফ দি কোর্ট, হুম হুম আপিল কার এগেন্সটে যায়? কোর্টের এগেন্সটে। কোর্ট মানে জজ সাহেব, হুম হুম মানে দ্যাট জাজ কমিটেড মিস্টেক, হুম হুম দ্যাট জাজ নট কনসিডার্ড ইন গুড ম্যানার, হুম এইগুলো তুই বলছিস ওখানে গিয়ে আপিলে গিয়ে। হুম সেইটা হলো আপিল। যখন মামলাটা প্রথম থেকে শেষে গিয়ে জাজমেন্ট হয়ে গেল, Judgment ফাইনাল জাজমেন্ট হয়ে গেল, ফাইনাল জাজমেন্টে কনভিকশন বল বা খালাস বল, যা খালাস হলে পাবলিক প্রসিকিউটর যায়, এটা যেতে কোনো মামলা খালাস হলো, সেখানে পাবলিক প্রসিকিউটর কিন্তু ডিসস্যাটিসফাইড, মামলা খালাস হওয়ার কথা না, কেন খালাস হলো, সেও যেতে পারে, হুম 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 মানে আপার কোর্টে। একদম স্যার, আচ্ছা। একদম। তাহলে যেটা বলছিলাম তোকে, তো প্রশ্ন কি ছিল বললি? আপিল আর স্যার, আপিল আর রিভিশনের মধ্যে তাহলে তাহলে তোর আপিল হচ্ছে শেষ হলো কেসটা শেষ হলো। তার আর রিভিশন হচ্ছে ইন্টারমিডিয়েটারি। Okay. সাপোজ ধর তুই একটা মামলা করছিস, মামলা করতে করতে দেখা গেল তোর অ্যাকিউজ পার্সন আজকে আসেনি কোর্টে, হুম তোর ফার্স্ট ডে, ভেরি ফার্স্ট ডে তোর অ্যাকিউজ পার্সন আসেনি, তুমি আমি এটা সেকশন 205 অফ সিআরপিসি ফাইল করছি, হুম the accused person is absent, and as his presence is not required in this trial for the interest of justice, সেই জন্য আজকে সে আসেনি। রিজনও দিলে সে একটা ইন্টারভিউ দিতে গেছে, আসেনি। কোর্ট বলে আমি শুনবো না, আমি ইস্যু করলাম, ওয়ারেন্ট ইস্যু করলাম। তুই বলছে আপনি তার ওয়ারেন্টটা স্টে করুন, আমি আপনার অর্ডারটা এগেনস্টে রিভিশনে যাব। এই যে মধ্যবর্তীকালীন যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন অফ অর্ডার, হুম সেখানে তুই কিন্তু রিভিশনে সেটা Revision-এ রিভিশন যাবো। মধ্যবর্তীকালে কেসটা শেষ হয়ে যায়নি কিন্তু। হুম 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 তারপরে ধর কোনো এভিডেন্স তো ধর কোনো কারণে ধর কেউ একটা কথা বলছে, কোর্ট আর একটা কথা বুঝছে, হুম একটা রেপ কেসের মহিলা, সে বলছে আমার উপর সে আমার উপর অত্যাচার করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেখানে কোর্ট লিখছে দ্য অ্যাকিউজ পারসন কমিটেড রেপ আপন মি। এই যদি রেপ তো বলছে না, টর্চার বলছে, খারাপ ব্যবহার বলছে, তুই তখন রিকোয়েস্ট করেছিস কোর্টকে পিটিশন দিয়ে যে ও তো এই কথা বলছে না, ও বলছে যে আপনার খারাপ ব্যবহার করেছে, তাহলে আপনি খারাপ ব্যবহারটাই লিখুন, তারপরে আর্গুমেন্টটা আমরা দেখবো কি বলা যায়, আর খারাপ ব্যবহার বা অত্যাচার বলতে কি বোঝায়। হুম হুম কিন্তু কোর্ট সেটা শুনছে না, না আমি যা লিখেছি ঠিক লিখেছি, তখন তোকে বলতো আপনি ঠিক লেখেন দিস, আমি পিটিশন দিচ্ছি, ওকে তখন তুই পিটিশন দিয়ে বলবি আমি আপনার এই অর্ডার এগেন্সটে ডিসস্যাটিসফাইড, রিভিশনে আমি রিভিশনে যাবো, আমাকে টাইম দিন। কোর্ট কিন্তু টাইম দিতে বাধ্য, কারণ রিভিশন আপিল ইজ ও রাইট, এই রাইটটা কার্যকর করা যায় না, সেই জন্য কোর্ট কিন্তু ওই টাইম দিয়ে দেবে, টাইম দেবে ফর অবটেনিং স্টে অর্ডার, অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ফ্রম দি হায়ার কোর্ট। এইটা হচ্ছে তোর আপিল আর রিভিশনের তফাৎ। রিভিশন হচ্ছে ইন্টারমিডিয়েটারি, যদি আমি দেখি যে কোনো ফেভারে জাজ অন্যভাবে ইয়ে করছেন, যেখানে আমি স্যাটিসফাইড নই, তখন আমি রিভিশনে যেতেই পারি। এমনকি শোন, আমার গুরু অশোক মুখার্জি একবার একটা রিভিশনে গেছিল, সেটা হচ্ছে জাজমেন্ট হয়ে গেছে, হুম তখন রিভিশন হলো, জাজমেন্ট হয়ে গেছে, কিভাবে রিভিশনটা হলো, জাজমেন্টে লিখেছে আমি খালাস দিলাম, কিন্তু আমি কনফার্ম কোনো এভিডেন্স পেলাম না বলে আমি খালাস দিলাম, কিন্তু আমি কনফার্ম লোকটা অপরাধী। এটা তো কন্ট্রাডিক্টরি। এটা যেই লিখেছে এইটার এগেনস্টে অশোকদা রিভিশনে গেল এবং এটাকে সেটিসফাইড করলে, লেখাটাকে কোর্ট বললে এটা তুমি লিখবে না, আপার কোর্ট, মানে রিভিশন মানে জাজমেন্টের আগ পর্যন্ত তুই রিভিশন যেতে পারিস। আপিল হলো যখন কমপ্লিশন অফ দি অ্যাবসলিউট কেস হয়ে যাচ্ছে, আফটার দ্যাট। আফটার দ্যাট। থ্যাংক ইউ সো মাচ স্যার, এটা আপনি খুব সহজেই সবাইকে বুঝিয়ে দিয়েছেন, ইনক্লুডিং মি। আমি তো ভীষণ ভালোভাবে স্যাটিসফাইড আপনার কোয়েশ্চেন আনসারে।
স্যার আরো কিছু কোশ্চেন আপনার কাছে করার আছে। বল। আচ্ছা, কেউ যদি অ্যারেস্ট হয়, তো ধরুন কোনো ল অ্যাডভোকেট, আমি একজন অ্যাডভোকেট, আমার কোনো বন্ধু অ্যারেস্ট হলো হয়তো, তো সেই ক্ষেত্রে আমি কি পুলিশ স্টেশনে যেতে পারি তার জন্য যে নিশ্চয়ই। সে অ্যারেস্ট হয়েছে? নিশ্চয়ই পারিস, কারণ আর্টিকেল 22 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে an accused person, arrested person has right to be defended by his learned advocate at his choice. একদম স্যার, এই তাহলে দেখা গেল যে তার যদি রাইট থাকে অ্যাডভোকেটের সাথে মিট করার, সেই রাইটটা তো থানা কার্যকর করতে পারবে না, এটা কনস্টিটিউশনাল রাইট। একদম আপনি এমনকি তোর সেকশন 50 তো আমাদের বলছে যে তাকে তোমার অ্যালাউ করতে হবে, তুই থানায় যেতে পারিস, ইচ্ছে করলে তুই তো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য জেলেও যেতে পারিস। এই জন্য আমাদের দেখা করতে দেয়, দেখবি লয়ারদের অ্যাডভোকেটের রাইট থাকে, right আটকায় না। হ্যাঁ। স্যার এই কিন্তু কোশ্চেনটা একটা আমার রিকোয়েস্ট, থানা প্র্যাকটিস করিস না। না ওই থানায় গিয়ে বসে স্যার থাকা- একেবারেই না। এই কোশ্চেনটা আপনাকে করার আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের প্রচুর মানুষ ভাই বোনেরা যারা অ্যারেস্ট হয় তখন তার বাবাকে মাকে ডাকে, তারা ছোটাছুটি করে আসে, কিন্তু আলটিমেটলি পুলিশ স্টেশনে এসে তারা কিছুই করতে পারে না। তো এটা সকলের উদ্দেশ্যেই জানানোর জন্য যে একজন অ্যাডভোকেটকে তখন যদি একটু ডাকে, Exactly. তাহলে সে তাকে সেই প্রবলেম থেকে সলভ করে নিশ্চয়, অনেক rescue better, করতে পারে, অনেক better solution দিতে ওদের পারে। সঙ্গে তো ওরা অন্যভাবে কথা বলবে। হ্যাঁ, একদমই আর তাই। অ্যাডভোকেটের সাথে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে। একদমই তাই। আর ওদের সাথে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে কথা বলতে বলবে পারবে না। না, লেম্যান। তাদের সাথে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমাদের যাকে অ্যারেস্ট করেছে তার আরো ভালো সিকিউর করার জন্য তাকে একটা অ্যাডভোকেটেরই যাওয়া উচিত এবং সেখানে। এবং এবং এরপর আরো নিয়ম হয়েছে, অনেক পর হয়ে গেছে এগুলো। একটা অ্যাডভোকেট একজন অ্যাকিউজ অ্যারেস্ট হওয়ার পর তাকে মেমো অফ অ্যারেস্ট পাঠাতে হবে বাড়িতে। মেমো অফ অ্যারেস্ট মানে কি আরো পাঠাতে হয়, ধর তুই আজকে বাড়ি থেকে বাড়িতে চন্দননগর থাকিস, তুই চন্দননগর থেকে কলকাতায় এসছিস, কোন একটা ঝামেলার মধ্যে তুই পড়ে গেছিস, তুই কিছু জানিস না, তুই একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে তুই অ্যারেস্ট হয়ে গেছিস। বাড়িতে তুই ফিরছিস, দাঁড়াতে কোনো খবর নেই, টেনশনে বুক যা কি হলো, সঙ্গে সঙ্গে তোর বোধ হয় 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে একটা টাইম আছে, সে তার মধ্যে মেমো অফ অ্যারেস্ট তোর বাড়িতে পাঠাতে হবে। সেখানে লেখা থাকবে এই মেয়েটা এই অমুকের নাম, কি অ্যারেস্ট হয়েছে, এই তার কেস নাম্বার, এই কোর্টে কেসটা উঠবে, এই তারিখে কেসটা উঠবে। কেন বলে, কারণ হোয়াইট হাউসটা পেয়ে গেল, তার আগে স্টেপটা নিতে পারবে। দ্যাটস দ্য মেমো অফ অ্যারেস্ট। আচ্ছা, তার কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে প্রোটেকশন করতে হবে, এটা রাইট অফ দ্য অ্যাকিউজ পারসন। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্টেড পারসনকে প্রডিউস করতে হবে। কিন্তু অনেক সময় স্যার মাঝে সানডে থাকলে তখন আমাদের ওই প্রোডাকশনটা না 24 ঘন্টার মধ্যে করে, সানডে কোর্ট খোলা তো, ক্রিমিনাল কোর্ট সানডে খোলা, কোর্টটা খোলা থাকে, পুলিশ ফাইলটা খোলা থাকে। কিন্তু অনেকের এটাও ধারণা আছে যে সানডের আগে স্যাটারডে অ্যারেস্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই আজকে আর বের হবে না, সেই জন্যই সানডে কথাটা তোলা হলো স্যার। কখনই না, অষ্টমী নবমী দশমী পুজো, যখনই দুর্গা পুজো, পুলিশ এমনকি কোনো জাস্টিসও যদি মারা যান সেদিনও সব হবে। একদম। শোন, সিভিলের একটা সময় ইন্টারিম অ্যাপ্লিকেশন মানে ইনজাংশনটা হবে, সে যেই মারা যাক। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তিনি যখন মারা গেছিলেন তখন ইন্টারিম হয়েছে এবং বেল হয়েছে, বেলটা হবেই। এই যে হোল করোনা পিরিয়ডে সব বন্ধ ছিল, বেল বন্ধ ছিল না, বেল একদমই তাই, বেল হয়ে গেছে, একদম ভার্চুয়াল ভাবেও কোর্ট চলেছে, ভার্চুয়াল ভাবে কোর্ট চলেছে। এবং ভার্চুয়াল না চললেও ধর এই যে আমাদের পুজোয় বন্ধ থাকবে, সপ্তমী অষ্টমী নবমী বসে রোজ কোর্ট খোলা, রোজ। ওই এটাকে বলে পুলিশ ফাইল। পুলিশ ফাইলটা আমাদের রোজই হয়, এবং সেখানে কোনো দিলে বন্ধ বলে কিছু নেই। আচ্ছা স্যার, আর কিছু কোশ্চেন আছে। ক্রিমিনাল কেসে জুরিসডিকশন কিভাবে ডিসাইড করা হয়, আর সিভিল কেসেও সিমিলারলি জুরিসডিকশন কিভাবে ডিসাইড করা হয়? ধরুন কোনো অফেন্স কোথাও একটা ঘটে গেছে, তো সেইখানকার যে কেসটা হবে, সেই জুরিসডিকশনটা সেটা কিসের হিসেবে নির্ধারণ করা হয়? ক্রিমিনাল কেসে সিভিলটাকে বলি, সিভিলের প্রপার্টিটা যেখানে, সেটা যে থানার আন্ডারে, সেই থানার আন্ডারে, যে থানার আন্ডারে আছে সেই থানার আন্ডারে যে কোর্ট পড়ছে সেখানেই তোর কেসটা হবে। সাপোজ আসানসোল তোর প্রপার্টি আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিয়ে আসতে পারবি না, আসানসোলে কোর্টে গিয়ে কেসটা করতে হবে।
তো বোম্বেতে ওটা প্রপার্টি, সেই প্রপার্টি একজন হয়তো মিসইউজ করছে প্রপার্টিটা, Misuse তুই কেস করতে চাস, তুই বলে আমি এখানে করবো, এখানে করা যাবে না, না। বোম্বে গিয়ে কেসটা করতে হবে, একদম। কারণ প্রপার্টি যেখানে সেখানে তো করতে হবে। হুম। আচ্ছা, আর ক্রিমিনাল কিন্তু এটা ফ্লেক্সিবল। হুম। কেন ফ্লেক্সিবল? ধর ক্রিমিনালে একটা তোকে তুই মার খেলি, সাপোজ তুই মার খেলি প্লেস অফ অকারেন্স। প্লেস অফ অকারেন্সটা, তুই মার খেলি ভবানীপুরে, হুম। ভবানীপুর থানায় তোর যে জুরিসডিকশন। ভবানীপুর থানা তোর জিডিএনটি হলো, হুম। আলিপুর কোর্টে চলে যাবে তোর। হুম। হুম। তুই যেখানেই থাকিস, তুই হয়তো ব্যারাকপুর থাকিস, হুম। তুই যেখানে মানে কমিশন অফ অফেন্সটা যেখানে হচ্ছে, সেই জায়গাটা যেই কোর্টের আন্ডারে পড়ছে সেখানে সেইখানেই আমার এবারে এবার একটা কথা বলে দিই, এবার যদি কন্টিনিউইং জুরিসডিকশন হয় কিরকম, ধর একটা মেয়েকে কিডন্যাপ করলো কলকাতা থেকে, হুম। বম্বে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করলো, হুম। পুনে নিয়ে গিয়ে মেয়েটাকে বিক্রি করে দিল, হুম। এখানে জুরিসডিকশনটা কিভাবে নির্ধারণ করা? লাস্ট অকারেন্সটা পুনা। এটা মাথায় রাখবে, লাস্ট অকারেন্সটা কিন্তু আসবে, লাস্ট অকারেন্সটা হবে তোর জুরিসডিকশন, পুনা থেকে পাই যাবে। এবার তুই ইচ্ছে করলে কোর্টের কাছে, মানে এটা তো সুপ্রিম কোর্টে বলতে হবে যে আমি কলকাতায় থাকি, আমার পুনায় এসে করতে অসুবিধা হচ্ছে, আমাকে তুই 406 একটা 406 অফ সিআরপিতে তুই সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারিস যে আমার তো কলকাতায় পুনা গিয়ে কেস করা খুব অসুবিধা হচ্ছে, আমি একটা মেয়ে ছেলে, আমাকে ট্রান্সফার করে দাও। সেক্ষেত্রে কনসিডার করে কিন্তু কোর্ট ট্রান্সফার করে দেয়, তখন সমস্ত রেকর্ড চলে আসবে তোর। তুই ধর যদি তোর চন্দননগর থাকিস তো চন্দননগরে চলে যাবে, যদি বহরমপুর থাকিস বহরমপুরে চলে যাবে, হ্যাঁ, যদি আসানসোল থাকিস আসানসোলে চলে যাবে, তো তোর বাড়ির লোকালিটি কোর্ট যেখানে সুবিধা সেখানে। এমনকি এখন যে 125 আমরা দেখি এই যে হচ্ছে, মেয়ে তাড়িয়ে দিচ্ছে ওয়াইফকে, কি করছে, মেয়ে বাপের বাড়ি চলে গেল, মার খেয়েছে শ্বশুর বাড়িতে, সে জুরিসডিকশন নেই কিন্তু ক্রিমিনাল কেস, এই জায়গাটা কিন্তু কনসিডার্ড, এখানে কিন্তু ওই ক্রিমিনাল ল চলবে না, যেখানে মার খেয়েছে সেখানে। কোর্ট বলছে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেখানে সে সুবিধা মনে করছে সেখানে কিন্তু সে তোমার কেস ফাইল করতে পারে, যেখানে জুরিসডিকশন মনে করছে। তুই যদি আসানসোলে মার খাস, ঈশ্বর না করুন, তোর ধর তোর হাজবেন্ড তোকে মেরে তাড়িয়ে দিল, সাপোজ তুই মার খেয়ে বেরিয়ে চলে এলি নিজের বাপের বাড়ি কলকাতায়, তুই কলকাতায় তুই যেখানে থাকিস সেখানে কেস ফাইল করতে গেলি, বললো আপনি তো মার খেয়েছেন আসানসোল, গো টু আসানসোল, না, তোর আসানসোল একটা রিস্কি, ওখানে তোকে মেরে ফেলবে, সেই জন্য এখানে বলে দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে সে যে জায়গাটা যে সেফ মনে করবে সেখানে সে কেস ফাইল করবে। দ্যাট ইজ দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট। আপনি খুব এলাবোরেট ভাবে খুব সুন্দরভাবে বোঝালেন ব্যাপারটা। আশা করি মেয়েদের এই প্রবলেমগুলো আসেই আর মেয়েরা উত্তর খুঁজে পায় না কি করব, তো এটা একটা বহালো উত্তর দিলেন, সকলের জন্যই তাদের প্রবলেম সলভ হলো। আর একটা শেষ প্রশ্ন করি স্যার, সেটা হচ্ছে আমরা দুটো শব্দ শুনি সমার্থক শব্দের মতো, একটা অ্যাকুইটাল আর একটা ডিসচার্জ, দুটো মানেই খালাস, কিন্তু আমরা দুটো শব্দকে আলাদা আলাদাভাবে ইউজ করি, ইউজেস অফ দ্য ওয়ার্ড আর নট সিমিলার, তো সেটা কেন? অ্যাকুইটাল মানেও খালাস, ডিসচার্জ মানেও খালাস, কিন্তু অ্যাকুইটাল হচ্ছে যখন একটা মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত অল দি এভিডেন্সেস ডিসচার্জ হয়ে মানে ডিসপোজ অফ হয়ে গেল, সব এভিডেন্স 313 হলো, আর্গুমেন্ট হলো, জাজমেন্ট হলো, জাজমেন্ট হয়ে দেখা গেল লোকটা দোষী নয়, নির্দোষ, তখন যেটা হচ্ছে এটাকে বলছে অ্যাকুইটাল। কিন্তু ডিসচার্জ বলছে ধর ইন দি মিন টাইম মামলা চলতে চলতে দেখা গেল একটা গ্রস ডিফেক্ট অন পার্ট অফ দি প্রসিকিউশন হয়েছে, যেখানে তাকে মামলাটা চালানো যায় না। ফর অ্যান এক্সাম্পল, ধর যে চার্জশিট দিতে হয় পুলিশকে, তার একটা লিমিটেশন আছে, কোনটা 6 মাস, 1 বছর, 3 বছর, এরকম। এখন ধর দেখা গেলো একটা কেসে যেটা 1 বছর দেওয়ার কথা সে 1 বছর 5 দিন পার হয়ে গেছে, চার্জশিট এখন দেয়নি পুলিশ। তুই সিম্পলি সিজিএম বা সিজিএম এর ঘরে গিয়ে বল যে স্যার আমি একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন করেছি,
কারণ হচ্ছে ইন ডিউ টাইম পুলিশ ফেল টু ফাইল দি চার্জশিট। আপনি দেখুন ইনসিডেন্ট ঘটছে না, সরি ডেট অফ অ্যারেস্ট থেকে ধরে, ডেট অফ অ্যারেস্ট এত তারিখ, ডেট অফ অ্যারেস্ট এত তারিখ হয়েছে, এবং তারপর থেকে আপনি দেখুন 1 বছর কমপ্লিট হয়েছে, 1 বছর কমপ্লিটলি আজকে 10 দিন এক্সিড করে গেছে, কিন্তু এখন কোনো চার্জশিট জমা পড়েনি। আমি ডিসচার্জ প্রেয়ার করছি, তার কোনো ট্র্যাজেডি হবে না। একদম, কারণ 1 বছর ধরে পুলিশ নিজের কাজই করেনি, ওই জন্য তখন ডিসচার্জ হয়ে যায়, তখন সেটা ডিসচার্জ হয়ে যায়। তখন পুলিশ তার কোনো কিছু শাস্তি হবে না, কিছু না, সিম্পলি পিপির দিকে তাকাবে, পিপি বলবে নো নো চার্জশিট স্যার, নো চার্জশিট, জিজ্ঞেস করবে চার্জশিট এসছে বা না কোনো চার্জশিট আছে। একদম। আচ্ছা স্যার, ডিসচার্জ একমাত্র চার্জশিট না এলে, 1 বছরের মধ্যে চার্জশিট না এলে তখনই ডিসচার্জ? না, not that. হ্যাঁ, সেটা যে কোনো ডিফেক্ট, হ্যাঁ, any defect in the trial during the, any defect in the investigation, during the investigation, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, তখনই ডিসচার্জ হয়ে যাবে, তখনই ডিসচার্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আবার ডিউরিং দি ইনভেস্টিগেশন ট্রায়ালও বলতে পারি, ধর কোনো কারণে উইটনেস আসছে না, ট্রায়াল আরম্ভ হলো কিন্তু উইটনেসকে আনাই যাচ্ছে না, দিনের পর দিন চলে যাচ্ছে, উইটনেস আছে, তখন ডিসচার্জ করে দেয়, ট্রায়ালটা কমপ্লিট হলো না কিন্তু ডিসচার্জ হয়ে গেল। কেসটার মধ্যে মোট কথা জোরালো কিছু নেই এবং কেসটা দিনের পর দিন ঝুলে রয়েছে, কিন্তু তার কোনো সমাধান আসছে না, এবং পুলিশের দ্বারাও কোনো সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। সহযোগিতা পাওয়া একটা কথা শোন, যে ধর নালিশটা করেছিল সে ওখান থেকে ধর আমেরিকা চলে গেছে, সাপোজ মামলাটা অনেক একটু ইলংগেটেড হয়, দেরি হয়, অনেক কারণে দেরি হয়, তো সে এখন আমেরিকা চলে গেছে, পুলিশ আমাদের খুঁজে পাচ্ছে না, ওখানে যাচ্ছে আমার ভাড়া থাকতে চলে গেছে জানি না, শুনেছি আমেরিকা গেছে জানি না, পুলিশের পক্ষে ডিফিকাল্ট টু ট্রেস আউট। একদম একদম। তখন পুলিশ রিপোর্ট করে এই হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাবে না বোধহয়, কিংবা মারা গেল, তখন ডিসচার্জের রিজনটাই এটা, ইন্টারমিডিয়েটারি, মানে মামলা শেষ হলো না কিন্তু তার আগে ফর এনি ডিফেক্ট আর ফর এনি ভাইটাল রিজন যখন এই মামলাটা চালানো যাচ্ছে না তখনই সেটাকে বলে ডিসচার্জ। আর যখন কমপ্লিট হয়ে গিয়ে জাজমেন্টে বললো যে সমস্ত মামলা কমপ্লিট আমি শুনলাম কিন্তু আই ফাইন্ড দ্য অ্যাকিউজড পারসন ইজ ইনোসেন্ট, তখন সেটা হয় অ্যাকুইটাল। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আমাদের এই যে কিছু প্রশ্ন উত্তর হলো, এগুলো যাদের মনে প্রশ্নগুলো ছিল তাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। তো প্রদীপ বাবুর কাছে এটাই আমাদের কাছে মানে অনেক বড় পাওনা, যে যেই বিষয়টাই হোক ওনাকে যদি বলা হয় স্যার একটু বুঝিয়ে দিন, সেই বিষয়টা যেন মাথায় ছবির মতো গেঁথে যায়। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, অশেষ ধন্যবাদ। আপনার ফুট স্টেপে যেন আমরা চলতে পারি, আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।